বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গুলশানের বাসভবনে গিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার আগে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্যরা তার সঙ্গে দেখা করছেন। রাত 8:45টার দিকে স্থায়ী কমিটির সদস্যরা চেয়ারপারসনের গুলশানের বাসভবনে যান। সবকিছু ঠিক থাকলে 7 জানুয়ারি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করতে পারেন খালেদা জিয়া। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে। দেশে ফেরার পথে বিএনপি চেয়ারপারসন ওমরা পালন করতে পারেন। বিদেশে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর গত 2 জানুয়ারি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেন। বিএনপি জানিয়েছে, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে প্রথমে দীর্ঘ যাত্রার বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়া হবে। খালেদা জিয়ার সফর সঙ্গী হিসেবে এরই মধ্যে 15 জনের একটি তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন খালেদা জিয়ার বাসভবনের সামনে থেকে আমাদের সহকর্মী জাহানারা পারভীন। জাহানারা পারভীন, আজকে স্থায়ী কমিটির সদস্যরা তার সাথে দেখা করতে গেলেন, সেটির উদ্দেশ্য কি? সেটি কি আসলে তিনি লন্ডন চলে যাচ্ছেন সেই সংক্রান্ত কোনো বিষয়ের সাথে সংশ্লিষ্ট কিনা? সাত জানুয়ারি রাত 10টায় কাতার এয়ারওয়েজের কাতারের একটি বিশেষায়িত বিমানে খালেদা জিয়া লন্ডন যাবেন। সেজন্য তিনি তার স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে কথা বলছেন। তারা সাক্ষাৎ করতে এসেছেন এবং কিছু রাজনৈতিক কিছু ব্যক্তিগত বা খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর তারা নিচ্ছেন। আমি আসলে বের হয়ে এখনো কেউ কথা বলেননি। বের হওয়ার পর তারা কি কথা হয়েছে ঠিক তখন আমরা জানাতে পারবো। তো বৈঠক শুরুর আগে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সঙ্গে আমি কথা বলেছি। তিনি যেটা বলেছেন যে খালেদা জিয়া যেহেতু বিদেশে যাচ্ছেন এবং তিনি একটা বড় সময় চিকিৎসার জন্য থাকবেন সেখানে, তাই তার নেতাদের সঙ্গে তিনি কিছু তার অনুপস্থিতিতে দলের করণীয় বা এখানকার কিছু সিদ্ধান্ত বা আলাপ আলোচনা তিনি সারতে চান, কুশল বিনিময় করতে চান, এরকম একটি বিষয়। 8 ঘন্টা হয়ে গেছে এই সাক্ষাতের। কিছুক্ষণ আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি প্রবেশ করেছেন। এর আগে 8:30টার মধ্যেই আসলে স্থায়ী কমিটির সব সদস্য এসেছেন এবং তারা কথা বলছেন। বেগম জিয়া কাতারের আমির একটি বিশেষায়িত বিমান পাঠাবেন, যেটা স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্স, যেখানে একজন ক্রিটিক্যাল পেশেন্টের সব ধরনের সুযোগ সুবিধা দীর্ঘমেয়াদী জার্নির জন্য রাখা হয়েছে। এরকম একটি বিমান আগামীকাল ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে এবং 7 তারিখ রাত 10টায় বেগম খালেদা জিয়ার লন্ডনের উদ্দেশ্যে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা। আসলে এই যে যাওয়া নিয়ে এর আগেও বেশ কয়েকবার তারিখ দেওয়া হয়েছে, কিন্তু সেটা পরিবর্তন করা হয়েছে। বেগম জিয়ার স্বাস্থ্যের অবনতি ঘটার কারণে আমরা বেশ কয়েকবার জানতে পেরেছি যে বেগম জিয়া যাচ্ছেন, বিমানের টিকিট কাটা হয়েছে, তারপরও চেঞ্জ হয়েছে। আমরা ধরে নিচ্ছি, যেহেতু আজকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আমাকে বলেছেন যে 7 তারিখ রাতে যাচ্ছেন। খালেদা জিয়ার সঙ্গে 15 জন সফর সঙ্গী যাচ্ছেন। ডাক্তার জাহিদ, তার ব্যক্তিগত চিকিৎসক সহ 7 জন চিকিৎসক যাচ্ছেন, নার্স যাচ্ছেন, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকর, পুত্রবধূ শর্মিলা রহমান সিথি যাচ্ছেন পরিবারের সদস্যদের মধ্যে। তো সবকিছু আসলে প্রস্তুত। খালেদা জিয়া যাবেন সেই প্রস্তুতি রেখে অনেক আগে থেকে, গত 2 মাস আগে থেকেই কিন্তু প্রস্তুতি নেওয়া হয়েছে, কিন্তু স্বাস্থ্যগত কারণে ঠিক দিনক্ষণ ঠিক করার পরেও তিনি যাননি। তো আজকের এই বৈঠকের পরে কিছুক্ষণ পর নেতারা বাইরে আসবেন। আমরা দেখেছি আপনি বলছিলেন যে বেশ কয়েকবার যাবার কথা থাকলেও অবশেষে দিন নির্ধারিত হলো। যেটা জানতে চাই যে নিশ্চয়ই যাবার আগে স্থায়ী কমিটির সদস্যদের সাথে বৈঠকে তিনি নিশ্চয়ই কোনো দিক নির্দেশনা দিয়ে যাবেন, এবং আমরা আজকে দেখেছি তারেক রহমানের মামলাগুলো নিষ্পত্তির দিকে যাচ্ছে। একটু জানতে চাচ্ছিলাম যে আসলে এই সার্বিকভাবে কি ধরনের সম্ভাবনা বা বিএনপির দিক থেকে কোনো ধরনের নির্দেশনা তিনি দিয়ে যাবেন? মমিতা, আমি শুনতে পাই, আপনি প্রশ্নটি আবার করবেন? জি, আমি জানতে চাচ্ছিলাম যে স্থায়ী কমিটির সদস্যদের সাথে তিনি বৈঠক করেছেন, নিশ্চয়ই কোনো দিক নির্দেশনা দিয়ে তিনি যাচ্ছেন, সেই সম্পর্কে আপনি কোনো কিছু জানতে পেরেছেন কিনা? আসলে এ ধরনের বৈঠক দলের
সর্বোচ্চ যে নেতা, তিনি বিএনপি চেয়ারপারসন, তার সঙ্গে যখন স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক হয়, এর আগে আমরা দেখেছি ঈদের সময় খালেদা জিয়া নেতাদের বাসায় ডাকেন, কথা বলে, তখন আসলে কিছু কুশল বিনিময় হয়। খালেদা জিয়া যেহেতু অসুস্থ দীর্ঘদিন ধরে, তার স্বাস্থ্যের খোঁজ খবর নেই, কিন্তু আমি যেটা জানি যে কিছু রাজনৈতিক আলাপ আলোচনা হয়। যদিও খালেদা জিয়া দীর্ঘদিন ধরে, প্রায় 6 বছর ধরে রাজনীতিতে নিষ্ক্রিয় রয়েছেন, তার আইনি বাধ্যবাধকতা বা মামলা বা তিনি জেলে ছিলেন সেই কারণে। তো নির্বাহী আদেশে তিনি যখন বাসায় ছিলেন, তখন প্রতি বছর ঈদে স্থায়ী কমিটির সদস্যরা দেখা করতেন। সেই সময়টাতে কিছু রাজনৈতিক আলাপ আলোচনা, দেশের খোঁজ খবর নেওয়া, যেহেতু খালেদা জিয়া বিচ্ছিন্ন ছিলেন, তিনি রাজনৈতিক কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করছেন না 6 বছরের মতো। তো এই যে বৈঠকগুলো হয়, বাসায় যে দেখা সাক্ষাৎ হয়, আমরা ধরে নিচ্ছি যে এখানে দল নিয়ে বা এখনকার দেশের যে রাজনৈতিক পরিস্থিতি, আপনি জানেন অন্তর্বর্তীকালীন সরকারের দেশ চালাচ্ছে বা শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে গেছেন। তো এই পরিস্থিতিতে বিএনপির যে করণীয় বা এখনকার সামনে নির্বাচনকে ঘিরে অনেক পরিস্থিতি তৈরি হচ্ছে, ছাত্র যে সমন্বয়করা, তাদের মধ্যে তাদের সঙ্গে বিএনপির অনেক বিষয়ে মতবিরোধ হয়েছে, সংবিধান নিয়ে বা রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে, অথবা দেশের নির্বাচন নিয়েও অন্যান্য দলগুলোর সঙ্গে বিএনপির দু একটা বিষয়ে মতপার্থক্য হচ্ছে। এই সম্পর্কে হয়তো তিনি করণীয় বা পরামর্শ দেবেন। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক বিস্তারিত তথ্য আমাদের দিয়েছেন। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগে করা 4 মামলা বাতিল থাকছে। রাষ্ট্রপক্ষের আপিলের আবেদন খারিজ করে হাইকোর্টের রায় বহাল রেখেছে সর্বোচ্চ আদালত। এতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে নিষ্পত্তির অপেক্ষায় আর 18টি মামলা। এবার তিনি সময় সুযোগ মতো দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমানের নামে চাঁদাবাজির অভিযোগে রাজধানীর গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় 4টি মামলা করেন এক ব্যবসায়ী। বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন হলেও 19 বছরেও শেষ হয়নি বিচার। অবশেষে শেখ হাসিনা সরকারের পতনের পর 23 অক্টোবর শুনানি শেষে মামলা বাতিলের রায় দেয় উচ্চ আদালত। তবে এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলের আবেদন করলে শুনানি শেষে তা খারিজ করে আপিল বিভাগ। আইনজীবীরা বলছেন, চাঁদাবাজির এসব মামলায় তারেক রহমানের সম্পৃক্ততা পাওয়া যায়নি। এফআইআর এর তার নামও ছিল না, পরবর্তীতে তাকে ইনক্লুড করার জন্য এই মামলাগুলো দেওয়া হয়েছিল। মূল কথাটা হচ্ছে যে তার কাছ থেকে কোনো টাকা পয়সা উদ্ধার করা হয় নাই। এটা কিন্তু আজকে যে আপিল বিভাগে যে সরকার পক্ষ থেকে তারা নিজেরাও বলেছে এবং আমরাও বলেছি। গত 19 বছরে তারেক রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে 82টি। এর মধ্যে গত 5 মাসে 64টি থেকে খালাস বা অব্যাহতি পেয়েছেন তিনি। বিচারাধীন রয়েছে 18টি মামলা, এর মধ্যে সাজাপ্রাপ্ত 3টি। এ অবস্থায় তার দেশে ফেরার প্রশ্নে আইনজীবীরা বলছেন, বাকি মামলা থেকে আইনি পথেই মুক্ত হবেন তিনি। এরপর সময় সুযোগ মতোই দেশে ফিরবেন। মামলা তারেক রহমান সাহেবের দেশে আসা না আসার সাথে সম্পৃক্ত না, কারণ জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে, সিনিয়র অ্যাডভোকেট সহ আমাদেরকে সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন ওনার প্রত্যেকটা মামলায় যেন আইনগত প্রক্রিয়ায় মোকাবেলা করা হয়। মামলা তার নিজস্ব গতিতে চলবে, আপন গতিতে চলবে। 2007 সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন তারেক রহমান। নির্যাতনের শিকার হয়ে উন্নত চিকিৎসার জন্য 2008 সালের 11 সেপ্টেম্বর যান লন্ডনে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তারেক রহমানকে দেশে ফেরানোর পরিবেশ বিএনপি তৈরি করতে পারেনি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যুক্তরাজ্যে 14 দিনের সফর শেষে দেশে ফিরে নিজেদের আত্মসমালোচনা করে তিনি কথা বলেন। সেই সাথে শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ফেরার আশা প্রকাশ করেন তিনি। রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ। জানান, বর্তমানে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য গড়ে উঠেছেন। ফ্যাসিবাদী শক্তি আবারও যাতে মাথাচাড়া দিতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। সালাউদ্দিন আহমেদ বলেন, দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার জন্য জাতীয় ঐক্যের ভিত্তিতে দ্রুত নির্বাচন দেওয়া হয়েছে। বলেন, নতুন রাজনৈতিক দলকে সবসময় স্বাগত জানায় বিএনপি, তবে সেটি যেন কিংস পার্টির মতো না হয়। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য, থাকার জন্য আমাদের সকল প্রয়াস নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। অন্যথায় ফ্যাসিবাদ বিরোধী শক্তি এবং তাদের দোসররা আশকারা পেতে পারে, সেটা আমরা বুঝতে পেরেছি। ইতিমধ্যে সেরকম বিভিন্ন কর্মকাণ্ড জাতি প্রত্যক্ষ করেছে। আমরা মনে করি ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি, সেজন্য অল্প কিছু সময় লাগবে, অতি অবশ্যই আসবে না। অষ্টম ও নবম শ্রেণীর পাঠ্য বইয়ে শেখ হাসিনার পালানোর ঘটনা যুক্ত করা হয়েছে। রয়েছে আওয়ামী লীগের গত 3টি বিতর্কিত নির্বাচন, ভোটাধিকার হরণ, ব্যাংক লুট ও
গুম খুনের তথ্য ইতিহাস থেকে রাজনৈতিক অতিকথন ও বন্দনা বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এনসিটিভি। অন্যদিকে ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানের অনেক ঘটনা থাকছে পাঠ্য বইয়ে। গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়, পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। এরপরই চলমান শিক্ষাক্রম বাতিল করে দেয় অন্তর্বর্তী সরকার। শুরু হয় বইয়ের পাণ্ডুলিপি পরিমার্জন। বিশেষজ্ঞদের অভিযোগ, গত 16 বছরে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। এনসিটিভি জানিয়েছে, মুক্তিযুদ্ধের যার যা অবদান এবার পাঠ্য বইয়ে সেটিই থাকছে। স্বনাম খ্যাত মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা কে ফজলুল হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং শেখ মুজিবুর রহমান, তারা যেমন ছিলেন তেমনি মুক্তিযুদ্ধের সূচনাকালে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন 26 এবং 27 তারিখে। অষ্টম ও নবম শ্রেণীর পাঠ্য বইয়ে গণঅভ্যুত্থানের ইতিহাস সংযুক্ত করা হয়েছে। ছাত্র জনতার ওপর পতিত সরকারের বর্বরচিত হামলার ঘটনাও রয়েছে। ভোটাধিকার হরণ, গুম খুনের বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে। আমাদের নতুন গৌরব গাথা নামে একটি প্রবন্ধের মধ্যে নবম দশম শ্রেণীর বইতে আছে। সেটা আমাদের এই জুলাই বিপ্লব কে কেন্দ্র করে যে লেখাটি হয়েছে তার মধ্যে এই বিষয়গুলো আছে। গবেষকরা বলছেন, এসব বিষয় সংযুক্ত করায় মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করবে ছাত্র জনতার অবদানকে, ঘৃণা জানাবে স্বৈরাচারকে। এই শহীদদের বীরগাথা প্লাস যারা এখন জীবিত আছে তাদের মুখের কথা শোনা এবং সেগুলা গল্প আকারে ছোট ছোট আকারে তুলে ধরা, যারা হাসপাতালে ভর্তি আছে যে সকল শহীদ, যেমন যে কিছু কিছু সুন্দর সুন্দর জিনিস আছে, যে দেশপ্রেমের যে অসাধারণ কিছু উদাহরণ আছে বাচ্চাদের। আগামী বছর পাঠ্য বইয়ে আরও প্রয়োজনীয় সংশোধন আনার আহ্বান জানান গবেষকরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রংপুরে আবু সাঈদ হত্যায় জড়িত থাকার অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 71 শিক্ষার্থীকে সেমিস্টার ড্রপ সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিকেলে সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শওকত আলী শনিবার রাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 109তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। এতে আবু সাঈদ হত্যার ঘটনায় জড়িত 56 শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এছাড়া তদন্তে আরও 15 শিক্ষার্থীর সম্পৃক্ততা পাওয়া যায়। তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়, কিন্তু কেউ এর জবাব দেয়নি। সভায় ওই 15 জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, 33 জনকে 2 সেমিস্টার এবং 23 জনকে 1 সেমিস্টার ড্রপের সিদ্ধান্ত হয়। এদের বেশিরভাগই সেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য। ওই সময় ছাত্রলীগের নামধারী শিক্ষার্থী ছিলেন, ছাত্রলীগের কমিটির একটা লিস্ট ছিল, তারা সবাই এই ব্যাপারে জড়িত ছিলেন। সকল শিক্ষার্থীরা জিম্মির মধ্যে রেখেছিলেন, যাতে শিক্ষার্থীরা, আপনাদের আবু সাঈদ কিন্তু ক্যাম্পাসের এই পাশে ছিলেন না, আবু সাঈদ ক্যাম্পাসের উল্টা দিকে ছিলেন। সেই দৃষ্টিকোণটা আপনাদের, তা আমরা অরিজিনাল শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে ঢুকতে পারতাম শুধু সাথে ত্রাসের কারণে। সব রাজনৈতিক দলের মতামত নিয়েই জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে তিনি সাংবাদিকদের জানান, শিগগিরই এই বিষয়ে অগ্রগতি জানানো হবে। প্রেস সচিব বলেন, শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। 16 বছরের সব দুর্নীতি, অনিয়ম নিয়ে কাজ করছে সরকার। রাতের ভোটের কুশীলবরা কিভাবে পালিয়ে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। শফিকুল আলম আরও জানান, সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যা তদন্ত করছে পিবিআই। সাইবার সুরক্ষা আইন নিয়ে সব পক্ষের মতামতকে গুরুত্ব দেবে সরকার। জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বিটিভির সংবাদ বা অনুষ্ঠান পরিচালনার আশা জানান তিনি। বলেন, 5 মাসে গণমাধ্যম যতটুকু স্বাধীন রয়েছে তা আগে কখনো ছিল না। এটা নিয়ে কথাবার্তা হচ্ছে এবং এটা নিয়ে সামনে পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও কথাবার্তা হবে এবং আমরা আশা করছি যে আপনারা এই বিষয়ে সামনে আরো ডেভেলপমেন্ট দেখবেন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনা সদস্যদের সর্বদা প্রস্তুত থাকতে বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রোববার রাজবাড়ীতে 55 পদাতিক ডিভিশনের আয়োজনে সেনাবাহিনীর মহড়া পরিদর্শন করে কথা বলেন তিনি। আরো বলেন, আভিযানিক দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্ব অর্জনে সেনা সদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত। ঘণ্টাব্যাপী অনুশীলনে অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত সেনা সদস্যরা যুদ্ধের বাস্তবসম্মত পরিবেশ সৃষ্টির মাধ্যমে আক্রমণ অনুশীলন সফলভাবে পরিচালনা করেন।
অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর নানা ধরনের অত্যাধুনিক ট্যাঙ্ক, এপিসি, গোলন্দাজ বাহিনীর কামান, পদাতিক, ইঞ্জিনিয়ার্স ও কমান্ডো সহ সব আর্মস এবং সার্ভিসেস অংশগ্রহণ করে। মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান, আর্মি এভিয়েশনের বিমান এবং হেলিকপ্টার ও প্যারা কমান্ডোরাও অংশ নেয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে মহড়া ঘুরে দেখান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। যে অবস্থায় আছেন কেন, প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয় পূর্ণ সাহস এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে। সেটাই একটা মহড়া হলো প্রস্তুতি হিসেবে ভবিষ্যতে বাস্তব যুদ্ধে আমাদের যা করতে হবে সেটার একটা প্রস্তুতি। যারা এটাতে অংশগ্রহণ করেছে তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি, সবাই আমরা হাততালি দিলাম তাদের জন্য। প্রধান উপদেষ্টা জানান, রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে যে কোনো যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে। সেই লক্ষ্যে সেনা সদস্যদের প্রশিক্ষণ করতে হবে বাস্তবসম্মত। আমি নিশ্চিত বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণের এই লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে চলেছে। সেনাবাহিনী ও বিমান বাহিনীর সক্ষমতা সম্পর্কে আত্মবিশ্বাসের কথা জানিয়ে অনুশীলনে অংশগ্রহণকারী সেনা সদস্যদের দক্ষতা ও প্রশিক্ষণের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফারুক হাসানের উপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে গণ অধিকার পরিষদ। না হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন সংগঠনটির সভাপতি নুরুল হক নূর। এদিকে হামলার ঘটনায় সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ করেছে জুলাই আন্দোলনের আহতরা। এই সময় তাদের নিয়ে রাজনীতি না করার বিষয়ে সতর্ক করা হয়। না বিপ্লবী, না অমুক, না তমুক, কিছুই জানি না, একটা জগা খিচুড়ি সরকার বানিয়ে। কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার বিকেলে জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে বক্তব্য দিতে গিয়ে হামলার শিকার হন গণ অধিকার পরিষদ নেতা ফারুক হাসান। পরে তাকে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। এ ঘটনায় রোববার বিকেলে শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে গণ অধিকার পরিষদ। সংগঠনের সভাপতি নুরুল হক নূর জানান, ফারুকের ওপর হামলায় জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে। সহ্যের বাঁধ ভেঙে গেছে। আগামী 24 ঘন্টার মধ্যে এই হামলাকারী শরীফ, হিল্লোল, তনয় সহ সাইফুল সহ যারা চিহ্নিত হয়েছে তাদেরকে যদি প্রশাসন গ্রেপ্তার না করে, যেই হাত দিয়ে ফারুকের গায়ে আঘাত করেছে ওই হাত আপনারা ভেঙে দিবেন। এদিকে সংবাদ সম্মেলনে জুলাই আন্দোলনে আহতদের একাংশ জানায়, ফারুক হাসানের বিতর্কিত বক্তব্যের প্রতিবাদ করতে গিয়েই ঘটে অপ্রীতিকর ঘটনা। তবে ফারুককে কেউ ছুরিকাঘাত করেনি বলে দাবি তাদের। এমন ঘটনার জন্য ক্ষমাও চান তারা। কেউ কলার টেনে ধরেছে, কোনো আহতর পেছন থেকে ঠেলা দিয়ে ফেলে দিয়েছে, আহতরা ক্ষিপ্ত হয়েছে, আপনার সাথে দুটো একটা কথা বলেছে, আপনার কলার ধরেছে। মাপ চাই আপনার কাছে। যদি বলেন হাত জোর করে মাপ চাইতে, আমি হাত জোর করে মাপ চাবো আমার এই আহত ভাইদের পক্ষ থেকে। কিন্তু সর্বপ্রথম আপনাকে এবং আপনার দলের যারা কর্মী আছে তাদেরকে ঠান্ডা হতে বলবেন। জুলাই আন্দোলনে আহতদের অভিযোগ, ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিল জাতীয় বিপ্লবী পরিষদ। আহতদের নিয়ে কোনো রাজনীতি না করার হুঁশিয়ারিও দেন তারা। আমাদেরকে আহত বা হামলাকারী বানায়, এইটা তারা ভুল করেছে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অগ্নিকাণ্ডের 11 দিন পর খুলে দেওয়া হলো সচিবালয়ের 7 নম্বর ভবন। রোববার ভবনের 5ম তলা পর্যন্ত মন্ত্রণালয়গুলোতে কাজ শুরু হয়েছে। গণপূর্ত সচিব জানিয়েছেন, আগুনে ক্ষতিগ্রস্ত 5টি মন্ত্রণালয় 2 সপ্তাহের মধ্যে চালুর চেষ্টা চলছে। কোনো মন্ত্রণালয় কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে বলছেন শ্রম সচিব। 25 ডিসেম্বর গভীর রাতে সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগার পর 11 দিন বন্ধ ছিল ভবনটি। ক্ষতিগ্রস্ত 6, 7, 8 ও 9 তলা ছাড়া নিচের 5টি তলায় রোববার কাজ শুরু করে মন্ত্রণালয়গুলো। কাজ শুরু করার আগে ধোয়া মোছার কাজ হয় নিচের তলাগুলোতে। উপরের তলার আগুনের ছাই, ভাঙা কাচ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এসব তলায়। এখনও কিছু রুমে ঠিক করা হচ্ছে কম্পিউটার কানেকশন। আমাদের ইন্টারনেট কানেকশন এবং কম্পিউটার বিদ্যুৎ যে আমাদের কানেকশনটা চালু হয়নি, তো হয়তো আশা করতেছি আমরা কম্পিউটার
গুলো 2-1 দিনের মধ্যে হয়তো ওপেন করতে পারবো এবং আমাদের স্বাভাবিক কাজে ফিরে যেতে পারবো। পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা গত 2 দিনে ক্লিয়ার করে ফেলা হয়েছে। এখন আমরা মোটামুটি ভালোভাবেই কাজ শুরু করেছি, যেহেতু আমাদের আগে কিছুদিন কাজ করা হয় নাই, তাই আজকে একটু কাজের চাপও বেশি। ভবন পরিদর্শনে গিয়ে গণপূর্ত সচিব জানান 5 তলা পর্যন্ত স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। 10 থেকে 15 দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়গুলোতেও কাজ শুরুর আশা তার। আজকে আমরা এটা কমপ্লিট করে দিচ্ছি, তাকে অফিস করতে পারবে, আর উপরেরটা আমরা শুরু করব কাজ 10-12 দিন লাগবে সর্বোচ্চ, এর বেশি হয়তো আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ। 1-2 দিনের দেখতে হইতেও পারে, বাট আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব করে শেষ করে দিতে। আগুনে প্রায় 100 পুড়ে গেছে শ্রম সচিবের রুম। কতগুলো নথি পুড়েছে তা জানতে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় সচিব। ক্ষতি কি হয়েছে সেই বিষয়টি যতক্ষণে আমাদের এই কমিটি ওখানে ঢুকতে পারবে, এখনো আসলে ওখানে ঢোকা যাচ্ছে না, তারা ঢুকে তাদের এই কমিটি যখন এই রিপোর্টটা দিবে এবং এটা অ্যাসেস করবে, তখনই আমরা বলতে পারবো আসলে শ্রম মন্ত্রণালয়ের কতটুকু ক্ষতি হয়েছে। প্রাথমিক প্রতিবেদনে অগ্নি দুর্ঘটনার প্রমাণ মিললেও শতভাগ নিশ্চিত হতে সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ায় পাঠানো হয়েছে আলামত। 2 সপ্তাহের মধ্যে সেই প্রতিবেদন পাওয়ার আশায় কর্মকর্তারা। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইসলামের নিয়ন্ত্রণে থাকা 4 ব্যাংক সহ মোট 6 ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। রোববার কেন্দ্রীয় ব্যাংকের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তারা কমপক্ষে 3 মাসের ছুটিতে থাকবে। এ সময় এইসব ব্যাংকের অনিয়ম তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক। গেল 1.5 দশকের অনিয়ম, দুর্নীতি আর লুটপাটে আর্থিক ভিত্তি দুর্বল হয়ে গেছে বেশ কয়েকটি ব্যাংকের। এস আলমের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলোর নামে বেনামে ঋণ দেওয়ার পাশাপাশি পাচার করেছে বিপুল পরিমাণ অর্থ। গেল আগস্টে অন্তর্বর্তী সরকার গঠনের পর 11টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের বোর্ড ভেঙে দিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়। ব্যাংক খাতের সংস্কারে টাস্কফোর্স গঠন করে সরকার। রোববার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করেন 6 ব্যাংকের চেয়ারম্যান। বৈঠক শেষে তারা বলেন, ঋণ কেলেঙ্কারি ও নানা অনিয়মে তারল্য সংকটে পড়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী, এক্সিম, গ্লোবাল ইসলামী, SIBL, ICB ইসলামী ও ইউনিয়ন ব্যাংকে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে নিবিড় অনুসন্ধান চালাবে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো এই একটা নির্দিষ্ট সময়ের জন্য, যতদিন পর্যন্ত এই কার্যক্রম চলবে ততদিন পর্যন্ত তারা যাতে আউট অফ ডেস্ক থাকেন, এটার সিদ্ধান্ত আমরা নিচ্ছি। অডিট করার সময় এমডি সাহেবরা থাকলে ওই কোম্পানি মনে করতেছে আমাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হবে, আমরা যে জন্য যাবি তারা এখানে আমাদেরকে বাধা দিবে কিংবা আমাদের কাজটার প্রতি তারা ইনফ্লুয়েন্স খাটাবে, এই জন্যে তাদেরকে ছুটি। আন্তর্জাতিক নিরীক্ষা অনুযায়ী অডিট অবস্থায় কোনো এমডি যাতে কোনো ধরনের হস্তক্ষেপ করতে না পারে সেজন্য 6 ব্যাংকের এমডিকে 3 মাসের ছুটিতে পাঠানো হয়েছে। অডিট শেষে তাদের কোনো ধরনের দুর্নীতি প্রমাণ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক। এই প্রক্রিয়াটাকে স্বচ্ছ রাখার জন্য এমডিদেরকে সাময়িকভাবে ছুটিতে যেতে বলা হয়েছে, এবং অবশ্যই অডিটে যদি ওনাদেরকে দেখা যায় যে ওনারা কোনো রকম ইলডুইংসের সাথে জড়িত না, তাহলে ওনারা যথারীতি এসে আবার যোগদান করতে পারেন। আর যদি কিছু পাওয়া যায় তাহলে তো স্বাভাবিকভাবে এটা তখন অন্যরকম চিন্তা করতে হবে। সম্প্রতি দেশের ব্যাংকগুলোতে ঝুঁকিভিত্তিক সমন্বিত নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করতে যোগ্য আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের বিধান জারি করে কেন্দ্রীয় ব্যাংক। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।